সারা দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি। জনগণ যে সকল প্রশ্ন তাদের প্রতিনিধিদেরকে করতে পারেন না কিংবা করার সুযোগ পান না, সে সকল প্রশ্ন নিয়ে যারা জনপ্রতিনিধি হবেন ভবিষ্যতে, যারা বাংলাদেশ তৈরির কারিগর হিসেবে রূপান্তরিত হবেন, তাদের কাছে কিন্তু আমরা জনগণের প্রশ্ন নিয়ে পৌঁছে যাচ্ছি। সিদ্ধান্ত কেবল জনগণের, তারা বেছে নিবে কোন জনপ্রতিনিধিকে। সারা দাও বাংলাদেশের আজকের পর্বের অতিথি সাঈদ আল নোমান, চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী। তিনি একই সাথে একজন শিক্ষাবিদ, ব্যবসায়ী, অনুরাগী এবং সবকিছু মিলিয়ে আজকে পুরো পর্ব জুড়ে আমরা একটি জিনিসই খেয়াল রাখবো, সেটি হলো রাজনীতি এবং রাজনীতির বাইরে কেমন মানুষ সাঈদ আল নোমান। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। শুরুতেই আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, রাজনীতিতে নিশ্চয়ই বাবার অনুপ্রেরণা ছিল, তবুও রাজনীতিতে আসলে কি অনুপ্রেরণায় আপনি প্রবেশ করলেন? চট্টগ্রামে আমরা যখন ছোট বেলায় বড় হই, তো মূলত জামাল খান হলো আমার স্মৃতিপটে খুবই জাজ্বল্যমান। তো সেই সময়টায় আমি এরশাদ বিরোধী আন্দোলন অর্থাৎ স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন একেবারে লড়াকু সৈনিক যোদ্ধা, বা বলতে পারেন চট্টগ্রামের বলতে গেলে পুরো এই আন্দোলনের যিনি প্রধান নেতা, সেই ঘরে আমার বেড়ে ওঠা। এবং সেই সময়টায় আমি আন্দোলনটা দেখেছি খুব কাছ থেকে। আমার বাবার আন্ডারগ্রাউন্ডে যেতে হওয়া, বিভিন্নভাবে এই সংগ্রামে আন্দোলনে নানা নিপীড়ন সেটা দেখা, এবং এর পরবর্তীতে 91-এর আগে, ঠিক আগে যখন সরকার পতন হলো স্বৈরাচার, এবং সেটার সাথে 4জন শহীদ হলেন বাংলাদেশে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলেন একটা অসাধারণ ইলেকশনের মাধ্যমে। তখন দেখলাম উন্নয়নের কাজগুলো, যে তিনি কি রাজনীতি করছিলেন, এবং ভোটের মাধ্যমে যখন এমপি হলেন এবং মন্ত্রী হলেন, তারপরে দেশের উন্নয়নের কাজগুলো এবং তার চিন্তাগুলো আরেকভাবে তাকে বুঝতে পারলাম, এবং দেশনেত্রীকেও আরেকভাবে চিনলাম প্রধানমন্ত্রী হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে। তখন বুঝলাম খুব অল্প বয়সে রাজনীতি এবং তার সাথে উন্নয়ন, এই দুটোর একের পর আরেক, এবং সেটার ধারাবাহিকতা কিভাবে আসলে মানুষের কল্যাণে রক্ষা হয়, অর্থাৎ প্রত্যাশা পূরণ। রাজনীতি করেন জনগণের জন্য, আন্দোলন করছেন মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, এবং যখন আপনার হাতে মানুষের ওই অধিকার রক্ষার দায়িত্বটা আসলো, তখন সেই রাজনীতি করাটা সার্থক হয় যখন আপনি সেটা আসলেই রক্ষা করলেন, তার প্রত্যাশা পূরণ করলেন, মানুষের জন্য কাজ করলেন। সেখান থেকে আসলে আজকে আপনার প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। আমাকে এই প্রশ্নটা এভাবে সরাসরি আমি উত্তর আগে দেই নাই। আজকে আমি ভাবলাম যে আসলে তো আমার মূল মোটিভেশন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়টায় নাম্বার 1। এরপরে আমি মানুষের এই কাজগুলো, অর্থাৎ বাংলাদেশের যে চট্টগ্রামের শিক্ষা বোর্ড, ওই উন্নয়নের কথা বলতে গেলে কয়েকটি কথা বলতে হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডটা করা হলো আমার বাবার প্রস্তাবনায়। চট্টগ্রামে কর্ণফুলী 3য় সেতু, এটার রূপকার এবং প্রস্তাবক আমার পিতা প্রয়াত আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি, যেটা শুরু হয়েছিল একটা আসলে মুরগির খামার থেকে। সেখান থেকে আব্দুল্লাহ আল নোমান তৎকালীন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্টার হিসেবে স্বপ্ন দেখেন যে একটা বিশ্ববিদ্যালয় হবে। তিনি সেটাকে কলেজ করেন, কলেজের পর সেটাকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন, এবং সেটাও দেশনেত্রীর নেতৃত্বে আমার পিতা আব্দুল্লাহ আল নোমানের প্রস্তাবনায়। সাথে চট্টগ্রামের স্টেডিয়াম বলছি, চট্টগ্রামের এয়ারপোর্ট, চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদ, সেটার উন্নয়ন। চট্টগ্রামের স্টেডিয়ামের কথা বললাম যে এটাকে ইন্টারন্যাশনাল করা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, এর সাথে বিআইটিকে চুয়েটে রূপান্তর করা। চট্টগ্রামে হাজার হাজার স্কুল কলেজের তো আছেই, সাথে মাদ্রাসা, মসজিদ, মন্দির, এমনকি অন্য সনাতনী সম্প্রদায়ের জন্য যা যা করণীয়
সবার জন্য যখন তিনি কাজ করছেন এবং প্রতিটা মানুষের কোনো না কোনোভাবে তিনি সম্পৃক্ত তাদের জীবনে, প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তিগতভাবে তার সাথে যে সম্পর্ক এখনো পর্যন্ত আমাকে মানুষজন যে কোনো জায়গায় দেখা হয় শুধু বলেন, নোমান ভাই আমার সাথে এই কাজটা হয়েছিল, নোমান ভাই আমাকে এটা করে দিয়েছিলেন, নোমান ভাই কোনো না কোনোভাবে আমার জীবনে একটা ইম্প্যাক্ট রেখেছিলেন। তখন আমার মনে হয় যে রাজনীতিটা আসলে তিনি কেন করেছেন তখন আরও বেশি করে বুঝতে পারি। তো সেজন্য বললাম, মানুষের প্রত্যাশা পূরণের জন্যই রাজনীতি এবং এই ভোট এবং ক্ষমতা পেলে সে ক্ষমতার মাধ্যমে আবার ওই মানুষের জন্যই আপনাকে দায়িত্ব দেয়া। অতএব এটা ছিল একটি আপনার প্রশ্নের আংশিক উত্তর। আরেকটি হলো আমার পড়াশোনা যখন আমি মিশিগানে অর্থাৎ আমেরিকায় শুরু করি আমার ব্যাচেলার্স, তখন আমার দুটো সাবজেক্টই ছিল খুব আমেরিকান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স নিয়ে, আর আরেকটা ছিল ইলেকশন সার্ভে নিয়ে। তখনকার যে ইলেকশনগুলো আমেরিকায় হচ্ছিল সেটার উপরে একটা গবেষণা চলছিল আমার ওই কোর্সের মাধ্যমে। আরেকটি ছিল রেশিয়াল জাস্টিস থ্রু ল। এখানে আফ্রিকান আমেরিকানদের যে পিছিয়ে পড়া 200 বছরের নিপীড়ন, তাদের জীবনে যে আঘাত, এই পলিসির মাধ্যমে তাদের জীবন কতটা কি বলবো একটা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে শত বছর, তখন যে কেসগুলো তাদের পক্ষে বিপক্ষে আমেরিকায় দাঁড় করানো হয়েছিল সেগুলোর উপরে পড়াশোনা। সেটা করতে গিয়ে মানুষের দুঃখকে, মানে এত উন্নত বিশ্ব, এত উন্নত একটা দেশ, সেখানে কি রেশিয়াল প্রোফাইলিং হয় বা হতো, সেগ্রেগেশন যে হতো, ইকুয়াল অপরচুনিটি যে ছিল না, এগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে আরও একটু মন আসলো। তারপর আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমি পাবলিক পলিসি অ্যান্ড পাবলিক অ্যাডমিনের উপরে আমি এমরেস করি, মানে মাস্টার্স বাই রিসার্চ করি, এমএসসি বলতে পারেন, মানে একটা। এরপরে আমি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে আমি সোশ্যাল পলিসি অ্যান্ড ইন্টারভেনশন এটার উপরে এমফিল করি, মাস্টার অফ ফিলসফি। এগুলো সব কিছুই আসলে পাবলিক পলিসি, সোশ্যাল পলিসি, রাষ্ট্রযন্ত্র, কিভাবে ওয়েলফেয়ার স্টেট তৈরি করা যায় বা কিভাবে একটা ওয়েলফেয়ার স্টেটকে আরও এফিশিয়েন্টলি এই মেকানিজমগুলোকে দাঁড় করানো বা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড ইনকাম, এগুলো নিয়ে পড়াশোনা করার মাধ্যমে আরও গভীরভাবে আমার বোধহয় মনটা আসলো যে রাজনীতি দ্বারা কি কি করা সম্ভব, সম্ভাবনাগুলো দেখতে পেলাম। তো সেটা আছে, বাবা আছে, আর একদম শুরুতে দেশনেত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, দেশনেত্রীকে তো নিজ চোখে দেখেছি। দেশনেত্রী এই উপাধি আখ্যা দিয়েছেন মূলত চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে 4 নভেম্বর 1987 সনে আমার বাবা, সৌভাগ্যক্রমে আমার বাবা প্রয়াত আব্দুল্লাহ আল নোমান। তো সেই দেশনেত্রী রাজনীতি দেখেছি, কতটা শালীনতা, কথায় কোনো কটাক্ষ কটূক্তি না করে, অন্যকে আঘাত না করে কিভাবে একটা সুস্থ রাজনীতি করা যায়, এবং এরপরে শারীরিক, মানসিক, পারিবারিকভাবে লাঞ্ছিত হয়ে, মানে সব কিছু তার কেড়ে নিয়েছে। তারপরও আমরা যেন দুর্বল অনুভব না করি, যারা তার উপর ভরসা রাখি, নির্ভর করি, সেজন্য কখনো নিজের কষ্টকে প্রকাশ করেননি। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে, একজন গৃহবধূ থেকে তিনি প্রধানমন্ত্রী হয়ে পরবর্তীতে সারা বাংলাদেশের দল মত ধর্মের ঊর্ধ্বে চলে গিয়ে নেত্রী হিসেবে চলে গেলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ রেখে। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ একটি জাতি হিসেবে সময় কাটাচ্ছে, এবং সেটা সিংহভাগ বা পুরো অবদানই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। সেই মানুষটির রাজনীতি, তার দর্শন, পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে 31 দফা, এবং 31 দফা কিন্তু প্রত্যেকটা, আপনি গভীরে যখন যাবেন আপনি বুঝতে পারবেন এক একটা সেক্টর নিয়ে তার চিন্তা আছে। রাষ্ট্রনায়কোচিত যে দর্শন, সে দর্শন আমি দেখতে পাচ্ছি। সংগঠনকেও তিনি শক্তিশালী পর্যায়ে রেখেছেন। আমার পিতা চট্টগ্রামের একজন গণমানুষের নেতা হিসেবে নিজের জন্য কিছুই করেননি, নিজের কোনো পার্থিব চাওয়া কিছু তো কখনো দেখিনি। সেই মানুষটা, তার রাজনীতি, তার ক্ষমতায় যাওয়ার পরে পরিবর্তন না হওয়া ব্যক্তি হিসেবে চিন্তাগুলো,
কোনো প্রলোভন তার মাঝে কখনো পরিলক্ষিত হয় নাই, সেই মানুষটাও যেহেতু তিনি রাজনীতিবিদ, সেখান থেকেও আমি বললাম রাজনীতির একটা অনুপ্রেরণা, উৎসাহ পেয়েছি। ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয়, রাজনীতিবিদের ছেলেরাও বাংলাদেশে রাজনীতি করুক, সেটি আমার একান্ত ব্যক্তিগত চাওয়া। কিন্তু বাংলাদেশের অনেক জনগণই একটি কথাই বলেন, রাজার ছেলেই যদি সবসময় রাজা হয় তাহলে নতুন কারো তৈরি হবে কিভাবে? আপনি কি মনে করেন শুধুমাত্র আপনার বাবা রাজা ছিলেন তাই আপনি রাজত্ব পাচ্ছেন, নাকি আপনারও কোনো ডেডিকেশন আছে এই দল এবং জাতির প্রতি? খুব সুন্দর প্রশ্ন, আবারও অসাধারণ ভূমিকা দিয়ে আপনি প্রশ্নটি করলেন, খুব ভালো লাগলো। কেননা এর উত্তর অনেক, আমার অনেক কিছু বলার আছে এই বিষয়ে। একটি হলো আমি একজন একাডেমিক মানুষ। বলেছি আমার পড়াশোনা পাবলিক পলিসি নিয়ে, সোশ্যাল পলিসি নিয়ে, এর আগে বিজনেস সাথে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে আমার মেজর করা আন্ডারগ্র্যাডে। সাথে আমি একজন রাজনীতিতে প্রতিষ্ঠান তুল্য ব্যক্তি, আব্দুল আল নোমানের সন্তান। পড়াশোনার কারণে অনেক, এবং এই জীবনের যেভাবে বড় হয়েছি দেখেছি দেশনেত্রীকে, দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন পড়েছি, এবং এখনও দেখছি একটা অসাধারণ বাস্তবমুখী গণতান্ত্রিক টেকসই উন্নয়নমুখী বাংলাদেশ রাষ্ট্র তৈরি করবার জন্য জনাব তারেক রহমানের কর্মসূচি। অতএব আমি যা বলবো সেটায় শুধুমাত্র আসলে যোগ্যতার ব্যাপারটা প্রাধান্য পাওয়া উচিত, এবং যোগ্যতার ভিত্তিতেই যোগ্যতা কিভাবে হয়? যোগ্যতা আপনার অভিজ্ঞতার মাধ্যমে হয়, আপনার পড়াশোনার মাধ্যমে হয়। আপনার তো নিজেকে প্রস্তুত করতে হবে যে কোনো কিছু করবার জন্য, শিখরে যাবার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমার যে বয়সটা আমি পেয়েছি সেখানে আমি পড়াশোনায় সিংহভাগ সময় কাটিয়েছি, সাথে আমি প্রতিষ্ঠান গড়ার একজন মানুষ। আমি বিশ্ববিদ্যালয়, স্কুল, এগুলো একেবারে স্ক্র্যাচ থেকে আমি শুরু করে আমি কাজ করি, এখনো পর্যন্ত করছি। আমার যে প্রতিষ্ঠান আবার সেবামূলক, অর্থাৎ শিক্ষা সেবা নিয়েই আমার কিন্তু প্যাশন, যে আপনি জাতি গঠনে প্রথম হাত দিতে হবে মানব সম্পদ উন্নয়নে। যদি সেটা টেকসই উন্নয়ন চান, প্রথম আপনার হাত দিতে হবে মানব সম্পদ উন্নয়ন। আর মানব সম্পদ উন্নয়ন করতে হলে আপনাকে এক হলো আলোকিত সমাজ লাগবে, আলোকিত জাতি। আরেকটি হলো আপনি হয়তো একাডেমিকলি অর ডিগ্রি ওয়াইজ অনেক বড় বড়, সারা দেশে সবাইকেই পাবেন না, সবাই ডিগ্রি হোল্ডার, যদিও আমাদের এখন অনেকেই আছে, কিন্তু একটা অংশকে আপনি, যেমন যারা একটু বয়স হয়ে গেছে তাদেরকে তো এখন আপনি ইউনিভার্সিটি পাঠাতে পারবেন না, কিন্তু তাদের চাকরি দরকার, অতএব তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। তাই আলোকিত, সুশিক্ষিত অথবা প্রশিক্ষিত কোনো না কোনোভাবে আপনাকে মানব সম্পদ উন্নয়নে কাজ করতে হবে, যদি একটা টেকসই উন্নয়ন চান একটা দেশের, আমাদের মতো দেশের। অতএব প্রস্তুতি, নিজের মূলত আপনার স্কিল সেট তৈরি করা, আপনি যে কাজটি করবেন সেটার জন্য আপনার পড়াশোনা করা, অভিজ্ঞতা নেবার চেষ্টা করা, এই সকল কিছুর পরেই আপনি অতএব আপনার যে কন্ট্রিবিউশন থাকবে, যেই সেক্টরেই আপনি যান, সেটার জন্য অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সিয়াল নলেজ এবং একাডেমিক নলেজ যদি সম্ভব হয়, এই এক্সপিরিয়েন্সিয়াল নলেজ এবং একাডেমিক নলেজ দরকার। আপনি যত বড় সাংবাদিক হন, আপনার সন্তান যখন বড় হবে, সে যদি আসলে সাংবাদিকতা করতে চায়, তাহলে আপনার কাছ থেকে হয়তো কিছু দর্শন পাবেন, কিছু আইডিয়াস পাবেন, কিন্তু তার নিজের জগৎটাকে, নিজের শিক্ষাকে, নিজের এক্সপিরিয়েন্সকে নিজেরই তৈরি করতে হবে, ক্রিয়েটিভিটির জায়গা থেকে, লার্নিংয়ের জায়গা থেকে। তো সেটা হয়তো 40 ভাগ আপনার কোনো একটা সুবিধা পেল আপনার জগতে থাকার কারণে, বাকি 60 ভাগ, শুধু যদি একটা সংখ্যা বসাই, এটা আসলে লিটারাল কোনো মিনিং নাই, বাকি 60 ভাগ তাকে তৈরি করে নিতে হবে। অতএব প্রস্তুতি লাগবে, এবং সেই প্রস্তুতি ছাড়া কেউ কোথাও হুট করে আমার মনে হয় কিছু অর্জন করে ফেলতে পারেন না। করলেও সেটা হয়ে যাবে টেম্পোরারি, সেটা পার্মানেন্ট হবে না, স্থায়ী হবে না। চট্টগ্রাম 10 আসনে যদি এমপি নির্বাচিত হন তাহলে কি করবেন সংক্ষেপে বলবেন? আর যদি এমপি নির্বাচিত না হন তাহলে কি আগের মতোই বিশ্ববিদ্যালয় কিংবা এগুলা নিয়ে থাকবেন, নাকি জনকল্যাণেও পাশে থাকবেন? এমপি হওয়া না হওয়া, জনপ্রতিনিধি অর্থাৎ অফিসিয়ালি হতে পারা আর না পারা, এটার মাঝে পার্থক্য কি? দায়িত্ব আর সেবা
এই কাজটি হলো মূল। বিশেষ করে একজন যিনি আমার মতো, যিনি শিক্ষা সেবা নিয়ে ছিলেন, আছেন, আমি আছি, ছিলাম এবং থাকবো, সেটা যেভাবেই থাকি, সেটা সরকারে থাকতে পারলে একটু বৃহৎ আকারে করতে পারবো হয়তো, সহযোগিতা, মানুষকে সেবা, এবং সেই দায়িত্ব পালন আরও ভারী হয়ে যাবে, কাজের দায়িত্বভার আর যদি না পারি, শিক্ষা সেবা হোক, মানুষের কল্যাণে হোক, যেভাবেই পারি আমার কাজটি আমি করে যেতেই হবে। অতএব আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর সেটি যে আমি কাজ করে যাব। আমার কাজগুলো জনগণের জন্য এখনো পর্যন্ত ছিল। আমি রাজনীতিতে স্থান পাওয়ার আগেও আমার কাজই ছিল জনগণকে নিয়ে, মানুষকে নিয়ে, আমার স্টুডেন্টদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে। সেই কারণে আমি আরেকটা এক্সটেনশন করে আমি স্কুলেও গেছি। আমি মনে করছি যে খুব অল্প ছেলে মেয়ে পড়ানোর, যতটুকু পড়াতে পারবো যেন তারা জাতি গঠনে, দেশ গঠনে, আগামীর বাংলাদেশে লিডারশিপের জায়গায় যেতে পারে। এবং সেটা হাজার হাজার একটি ক্লাসে বসিয়ে বা এক বছর আমি পারবো না। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অল্প সংখ্যক ছেলে মেয়েকে চেষ্টা করব সর্বোচ্চ দেবার, যেন কোনো দিন তারা কিছু করে আমাদের দেশকে, আমরা যে স্বপ্ন দেখছি 54 বছরের, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না, সেই স্বপ্নের বাংলাদেশে পরিণত করতে পারে, বা সেই স্বপ্নের বাংলাদেশ পরিবর্তনে, রূপান্তরে একজন হিসেবে, লিডার হিসেবে দাঁড়াতে পারে যার যার সেক্টর থেকে। আমাকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানান, তাহলে সব কিছু চোখের সামনেই আছে। চট্টগ্রাম সহ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় এক্সপেরিমেন্ট না করে ডিসাইসিভলি আমাদের সন্তানেরা যেন আলোকিত মানুষ হয়, সুশিক্ষিত হয়। একই সাথে চিন্তা করছি যে আমাদের যে হেলথ সেক্টর, এখানে যে হসপিটাল, এখানে যে মানুষের চিকিৎসা সেবা পাওয়ার জন্য ডক্টরদের অপ্রতুলতা আছে, এগুলোকে ঠিক করতে হবে। যেমন চট্টগ্রাম জেনারেল হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল হসপিটাল, এগুলোকে কলেজ আরও প্রথমত জেনারেল হসপিটালকে আমার মনে হয় যে এর বেডস অনেক বাড়ানো দরকার। এখানে মাত্র 50 ছিল 90-এর দশকে, আমার বাবা এসে সেটাকে 250 বেড করেছিলেন, সেখানেই রয়ে গেছে। কেন হয়নি, এটা একটা বড় প্রশ্ন, আমার কাছে উত্তর পাইনি। এগুলোকে আসলে এই জায়গাটাতে হাত দিতে হবে। শিক্ষার স্বাস্থ্য একটা খুব 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 গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। সাথে আছে কর্মসংস্থান, একটি কর্মসংস্থান মুখী অর্থনীতি, এটাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। সেখানে আপনি আবারও বলছি, প্রশিক্ষণের বিকল্প নাই। আমাদের বিশাল জনগোষ্ঠী হয়তো এখন আর ডিগ্রি নিতে পারবে না, এখন আর হয়তো কলেজে যেতে পারবে না, কেননা তাদের একটা বয়স পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে। আমাদের ব্যবস্থা করতে হবে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দেশের ভিতরেও দেশের বাইরেও তাদের ওই কাজটাকে, সেই এক্সপার্টিসকে কাজে লাগানো। এখন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আসলে এই মানবিক মূল্যবোধ সম্পন্ন আলাপ কারিকুলাম আছে কি না, এটাও যাচাই বাছাই চলছে, হচ্ছে। একটা পলিসি টিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের করছে এই বিষয়টা, এবং এটাকেও ফেরত আনতে হবে। সাথে আনতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি যদি আইনের শাসন নিশ্চিত করতে না পারেন, অনেকগুলো কাজ ভালো করে হবে না। আপনি কি মনে করেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য ঠিকঠাক আছে, বা অনুকূল, বা ঠিক আছে, সবকিছু মিলিয়ে নিরপেক্ষ এখন পর্যন্ত? আমি ভাবতে চাই যে সব কিছু ঠিক আছে, তা আসলে ঠিক আছে কিনা এটা সারা দেশের মানুষ বুঝতে পারছে। একটু এই বিষয়ে নজর দেওয়া দরকার। বাংলাদেশি সংস্কৃতির বাইরে যে পড়াশোনা আপনি করেছেন, এখন জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, উঁচু শ্রেণী থেকে একেবারে নিম্ন শ্রেণী সকল মানুষের সাথেই মেশা আপনার প্রয়োজন পড়ছে। আপনার কি আসলে এই তাল সামলাতে কোনো সমস্যা হচ্ছে কিনা? প্রতিষ্ঠা করেছি বিশ্ববিদ্যালয়, সেজন্য আমাকে আলাদা চোখে দেখার কোনো কারণ নাই যে আমি এমন কেউ যে আমার সাথে সংযোগ নাই সাধারণ মানুষের জন্যই তো আমাদের কাজ, আমার শিক্ষা সেবা। আর বিশ্ববিদ্যালয় যেখানে পড়েছি সেটা আমার 12th গ্রেডের পরে, অর্থাৎ আমার ইন্টারমিডিয়েটের পরে। আমি চট্টগ্রামে সেন্ট মেরিজে পড়েছি, কলেজিয়েট স্কুলে পড়েছি,
আমি ঢাকায় সেন্ট জোসেফ স্কুলে পড়েছি, আমি এরপরে ঢাকা কলেজে পড়েছি। তো আমার সম্যক ধারণা আছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা এই পর্বটি করার আগে আপনার সম্পর্কে মাঠে এবং আমাদের গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো আমি নেই আমার প্রশ্ন করার সুবিধার্থে। প্রতিটি পর্ব করার আগে আমরা অতিথি সম্পর্কে ডিটেলস জানি। এখন পর্যন্ত আপনাকে সেই রিপোর্ট অনুযায়ী, সেই রিপোর্টের বরাতে আমি বলতে চাই, আপনাকে এখন পর্যন্ত তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে গণ্য করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার রিপোর্টেও ঠিক এমনটাই উঠে আসছে। কিন্তু এমপি নির্বাচন হওয়ার পরেও কি নিজের এই পরিচ্ছন্নতা ধরে রাখতে পারবেন বলে আপনার আত্মবিশ্বাস আছে কিনা? আত্মবিশ্বাস না, এটা কমিটমেন্ট, এটা আমার কমিটমেন্ট, এটা আমার কনভিকশন, আমার প্রত্যয়, আমার অঙ্গীকার। আমার সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী জনাব তারেক রহমান এবং আমার বাবার যে অবয়বটা আছে আদর্শিক, সেই জায়গার, সেই ফ্রেমওয়ার্কের বাইরে যাওয়াটা কোনো কারণ নাই। তবে আপনি যেটা বলেছেন সেটা হলো, মানুষের হয় কি, মানুষ অনেক কষ্ট পায়, এই কষ্ট থেকেই এই প্রশ্নটা আসে আপনার, যে আপনি বললেন না যে এমপি হবার পরে কিন্তু মানুষ পরিবর্তিত হয়ে যায় বা ক্ষমতায় যাবার পরে। আমি জানি না আমি এমপি হতে যাচ্ছি কি না বা আমি ক্ষমতায় যেতে পারছি কি না, সেটা তো আমি জানি না। তবে মানুষের কষ্ট থেকেই মানুষ এই প্রশ্নটা করে, একই রকম থাকবেন তো। তো আমি সাইদ আল নোমান সেই কষ্টের আসলে উত্তর হতে চাই ভবিষ্যতে। দেখা যাক উত্তরটা সুন্দর হয় না কেমন হয়। চমৎকার, চমৎকার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কঠিন ভাবছেন কিনা? না, প্রতিযোগিতা খুব সুন্দর জিনিস, খুব সুন্দর একটি বিষয়। প্রতিদ্বন্দ্বী থাকতেই হবে। চ্যালেঞ্জ সামনে না থাকলে আপনি কখনোই ভালো কাজ ডেলিভার করতে পারবেন না, কেননা আপনার ভেতরে ওই এনার্জিটা যেটা আলাদা করে আসে সেটা আসবে না। তো আমি নিজেই সবসময় নিজের একটা চ্যালেঞ্জ দাঁড় করাই, যদি চ্যালেঞ্জ নাও থাকে, যে এটাকে ওই জায়গায় নিতে হবে, এই কাজটার মান, আমাকে একটা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়তে হবে, আমাকে এই জায়গায় একটা বিশ্বমানের সাকসেস এনে দিতে হবে কোনো একটা বিষয় নিয়ে, বা আমার সাথে যা কিছু হবে সেটা বিশ্বমান হতে হবে অথবা অসাধারণ হতে হবে। তখনই একটা চ্যালেঞ্জ দাঁড়িয়ে যায় নিজের সাথে, আপনার নিজের। তো সেভাবেই দেখছি, এমনকি এই ইলেকশনকেও দেখেছি। সারা জীবন পড়াশোনা করবার সময়ও কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে হবে এটা ভাবিনি। ভেবেছি পড়বো ভালো করে, জানবো ভালো করে, চেষ্টা করব। এতটুকু এখনো আমার একই উদ্দেশ্যেই কাজ করি, যে ভালো করে করব যাই করি। তাই কোনো আফসোসও নেই, কোনো ভীতির তো প্রশ্নই আসে না। তবে অবজ্ঞাও করছি না, ছোটও করব না। এটা করবার মতো কোনো কারণ তৈরি হয় নাই। আমি যেটা দেখছি সেটাই সুন্দর। প্রতিযোগিতা থাকতে হবে এবং সেই প্রতিযোগিতার মাধ্যমেই জনগণ বেছে নিবে যে তারা কাকে চায়, কোথায় চায়, এবং সেটাই হোক, যেটাই হবে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। এই অ্যাকসেপ্ট করার মাধ্যমেই আমার মনে হয় আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই মানসিকতা রাখার মাধ্যমেই। একেবারেই পরিষ্কার উত্তর পেলাম আপনার কাছ থেকে। আমি জানতে চাই, বেগম খালেদা জিয়ার এই নামটি শুনলে আপনার কোনো একটি স্মৃতির কথা কি সবসময় ভেসে উঠে কিনা? সেরকম কোনো স্মৃতি আপনার সাথে আছে কিনা? একজন নেত্রী যিনি দল, মত, ধর্ম নির্বিশেষে সকলের নেতা হয়ে আমাদের থেকে চলে গেছেন, তাই তিনি দেশনেত্রী, সবার নেত্রী। চোখে, ভাষায় এমন সৌন্দর্য, এমন দেশপ্রেম, এমন মানবপ্রেম আমি খুব কম লিডারশিপের মাঝে দেখেছি। এবং সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের এই অস্থির রাজনৈতিক পরিবেশে আপনি কটাক্ষ না করে অথবা খুব ছোট না করে সামনের প্রতিপক্ষকে আপনি রাজনীতি করছেন এবং আপনার রাজনীতিতে আপনি সফল হয়েছেন। আমার কাছে তিনি সেটার একজন লিভিং, জ্বলন্ত উদাহরণ। অতএব আমি আর এত মায়া, সবার প্রতি এত মায়া, এটা তো আসলে একজন মানুষকে সাধারণের থেকে আলাদা করে ফেলে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার কাছে খুব একজন ব্যক্তি হিসেবেই, রাজনীতিবিদ বা অন্যান্য রাষ্ট্রনায়ক এর আগে একজন ব্যক্তি হিসেবে
একজন অসাধারণ মাপের মানুষ হিসেবে আমার চোখে প্রতীয়মান হয়েছে, আমার দৃষ্টিতে। সেজন্য আমি তার ব্যাপারে ভাবলেই আমি কিছু মানবিক গুণাবলীর কথা আমার শুধু মনে পড়ে। যেখানে দেশপ্রেমের বিষয় এসে যায়, যেখানে মানব প্রেমের বিষয় এসে যায়, তো আপনার উত্তর দিতে পেরেছি কিনা জানি না, অনুভূতিটা আমার এরকমই যখনই আমি ম্যাডামকে নিয়ে ভাবি। একেবারেই সুন্দর একটি অনুভূতি প্রকাশ করলেন। আসলে অনুভূতি সবসময় অগোছালোই হয়ে থাকে। আর সর্বশেষ চট্টগ্রাম 10 আসনের জনগণের উদ্দেশ্যে এবং মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। মোহনা টিভিকে ধন্যবাদ আপনার মাধ্যমে, এবং আজকে মোহনা টিভির যারা দেখছেন, যে চট্টগ্রামে এসে কষ্ট করে আমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছেন, এত সুন্দর করে প্রশ্নগুলো, ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আর জনগণ, আমার সবসময় একই কথা, বাংলাদেশকে আমরা 54 বছরের যে জঞ্জাল, হ্যাঁ সেখানে বেশ কিছু অর্জন আছে, অনেক অর্জন আছে, কিন্তু কিছু জঞ্জাল আছে, সেই জঞ্জালগুলো সরাতে চাই। এবার আমাদের কারাপশনকে জিরো টলারেন্স দেখাতে হবে, তাহলে আমার মনে হয় বড় একটা কাজ হয়ে যাবে দেশের। এবং সেটা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের শুরু করে একেবারে বিভিন্ন পর্যায়ে আমাদের পলিসির মাধ্যমে, আমাদের একটা জিরো টলারেন্স পলিসির মাধ্যমে কারাপশনকে হ্যান্ডেল করতে হবে, ডিল করতে হবে। সাথে আবার ওই হলিস্টিক শিক্ষা, স্বাস্থ্য, আপনার যা যা প্রয়োজন একজন মানুষ হিসেবে একটা দেশে, সেই প্রয়োজনের দিকটাকেও, প্রত্যাশাগুলোকেও আপনার পূরণ করে রাখতে হবে। তখনই মানুষ কথা শুনবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় আনতে হবে। ট্যাক্সেশন পলিসি, নানা বিষয় আছে যেগুলোকে আনার পরে আমার দেশের মানুষ বলবে আমার যতটুকু উপার্জন সেটা দিয়ে আমি ভালো চলছি। আমার খাদ্যটা কেনার সময় আমাকে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে না, বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়ানোর জন্য আমার অতিরিক্ত বেতন দিতে হচ্ছে না, আমার একটা দুরারোগ্য ব্যাধি হলে আমার হসপিটালে গিয়ে কোটি টাকা, লাখ টাকা খরচ হচ্ছে না, বা আমি সেটা আমার আয়ত্তের ভেতরে আছে, এবং আমার সন্তানেরা বড় হলে তারা ভালো চাকরি পাচ্ছে অথবা দারুণ একটা ব্যবসা বান্ধব পরিবেশে ব্যবসা করতে পারছে নির্বিঘ্নে। এই হচ্ছে বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নের বাংলাদেশ তৈরিতে আমি একজন সহযোগী হিসেবে থাকতে চাই আপনাদের পাশে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন যে কথাগুলো বলছি সেগুলো বাস্তবে রূপ দেবার জন্য আমার যতটুকু কাজ সেটা যেন সারা জীবন করে যেতে পারি, যেন আপনাদের আমানতকে আমি হেফাজত করতে পারি। আমি রাজনীতিকে, নমিনেশনকে ভোটের মাধ্যমে যদি জনপ্রতিনিধি হতে পারি, সেটাকে আমি জনগণের আমানত হিসেবে দেখি। অতএব সেই আমানত আমাকে রক্ষা করতে হবে, সেটাকে হেফাজত করতে হবে। সবার সহযোগিতা এবং দোয়া, সমর্থন ছাড়া এটা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সময়ের কাছে তো আমরা সবাই বন্দী, এবং সেই সময়ের কাটা অনুযায়ী আজকে অনুষ্ঠানের সময় শেষ। কিন্তু আপনারা তো জানেন, প্রতিটি পর্বে প্রতিটি অতিথির কাছ থেকে একটি কথা আমি কোট করি, এবং সেই কোট কথা দিয়েই আমি আমার পর্ব শেষ করি। আজকে তার প্রতিটি কথাই আমার কাছে চমৎকার, আধুনিক, এবং তরুণদের জন্য তার যে চিন্তা ভাবনা সেগুলো সবগুলোই আমার ভালো লেগেছে। তবে যেটি সবচেয়ে ভালো লেগেছে তার একটি কথা আমি কোট করতে চাই। সেই কথাটি হলো, যদি নির্বাচিত হই তাহলে দায়িত্ব আরও বাড়বে, নির্বাচিত না হলেও তিনি তার যে দায়িত্ব, ভিশন, সেগুলো তিনি ফিল আপ করার জন্য, পূরণ করার জন্য এখন যেমন কাজ করছেন, নির্বাচিত না হলেও তিনি সে কাজ করে যাবেন বলে আজকে অন ক্যামেরায় কিন্তু তিনি কমিটেড হয়ে গেলেন। এই ছিল আজকের পর্বের কোট কথা, যে আপনি নির্বাচিত হন বা না হন, দেশ এবং জাতির জন্য কাজ করতে গেলে শুধুমাত্র আপনার দরকার মানসিকতা থাকলেই আপনি কাজ করতে পারবেন। আপনি আপনার অবস্থান থেকে যদি কাজ করেন দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, তাহলেই গড়ে উঠবে আজকের আমাদের যেই স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি, নতুন কোনো স্থানে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। সারা দাও বাংলাদেশ তথা মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।